আমি মনে করি না বাংলাদেশের আপামর সাধারণ নারীদের যে প্রতিনিধিত্ব তাদের যারা অংশগ্রহণ করেছেন, যারা এই রিপোর্টটা তৈরি করেছেন, তাদের মধ্যে ওই প্রতিনিধিত্ব ছিল না। ইন টোটাল রিপোর্টের মধ্যে আমি বলবো যে বাংলাদেশের যারা সুবিধা পেয়েছেন এবং এলিট নারী গোষ্ঠীর একটা প্রতিনিধিত্ব ঘটেছে। রিপোর্টের মধ্যেও কন্ট্রোভার্সি তৈরি করার ইন্টেনশন ছিল এবং তারা চেয়েছিলেন যে এই কমিশনটা আলোচনায় আসুক। নারী বিষয়ক সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে ইতিহাস দেখলাম, প্রথমত নারী বিষয়ক সংস্কার কমিশন এটা গণঅভ্যুত্থানের পরে জরুরি ছিল, কিন্তু এত এত সংস্কার কমিশনের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল। হারিয়েই যেত যদি না কন্ট্রোভার্সিয়াল জায়গাটা তৈরি না হতো। এখন নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা প্রধানরা ছিলেন তাদের ব্যাপারে কিছু রাজনৈতিক দল যেই ভূমিকা নিল, এটা ভয়ঙ্কর। এবং এইটা আসলে কি নারীদেরকে আপনার প্রিজার্ভ করাটা, এইটা যেই দলেরই হোক এই মুহূর্তের একটা প্রয়োজন হতে পারে। যেই দল বা যে পক্ষের বা কোনো একটা সিভিল সোসাইটির কোনো একজন নারী মেম্বারকে উনি হয়তো আপনার বিপক্ষে মন্তব্য দিতে পারেন, হয়তো আপনার বিপক্ষে চড়া মন্তব্য দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনার ফিল্ডে কোনো উইমেন নাই, যারা আছেন তাদেরকে আপাতত প্রিজার্ভ করাটা এটা হচ্ছে প্রথমত কর্তব্য। সেটা না করে যখন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধানরা যারা আছেন তাদেরকে উন্মুক্ত সমাবেশে তাদের ছবি দিয়ে জুতা দিয়ে মানে গালিগালাজ করে ওই ফরম্যাটে, ওইখানে আমাদের এনসিপির নেতারাও ছিলেন, তারাও কোনো বক্তব্য দেন নাই এবং এটার বিরোধিতা করেন নাই। এইটা কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদে আমাদের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হতে পারে যে তারা আমাদের মতের বিরুদ্ধে থাকতে পারেন বা আমরা যেটা চাই সেটা তারা অ্যাচিভ নাও করতে পারেন, কিন্তু তারা এই সমাজের যারা নারীরা উঠে আসছেন তাদের একটা সিনিয়র অংশ, তাদেরকে আমরা ওই মর্যাদা, বিশেষত নারী সিনিয়র নারী যারা আছেন, আমরা যদি এই প্র্যাকটিসটা না করি তাহলে আসলে আমাদের মানে নারীদের ওই জুনিয়র নারীদেরকেও আপনি সেফটি সিকিউরিটি দিতে পারবেন, এটা প্র্যাকটিসটা হবে না। কিন্তু ওইটা বলা সত্ত্বেও আমাকে এটা বলতে হবে, নারী বিষয়ক সংস্কার কমিশনের টোটাল রিপোর্ট পড়ার আমার সুযোগ হয়েছে এবং তারা যাদেরকে নিয়ে এই কাজটা করেছেন তাদের নাম পরিচয় দেখার সুযোগটা হয়েছে। আমি মনে করি না বাংলাদেশের আপামর সাধারণ নারীদের যে প্রতিনিধিত্ব তাদের যারা অংশগ্রহণ করেছেন, যারা এই রিপোর্টটা তৈরি করেছেন, তাদের মধ্যে ওই প্রতিনিধিত্ব ছিল না এবং আমি মনে করি না তারা এই আপামর সাধারণ নারীদেরকে কোনোভাবে ধারণ করেন, এটা আমি মনে করি না আসলে। আবার রিপোর্টের মধ্যেও কন্ট্রোভার্সি তৈরি করার ইন্টেনশন ছিল এবং তারা চেয়েছিলেন যে এই কমিশনটা আলোচনায় আসুক। আপনারা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে সেটা কি আপনারা জানেন? বা স্বাস্থ্য সংস্কার কমিশন যে হয়েছে সেটা কি আপনারা জানেনই না? ওনারা নিজেদেরকে আলোচনায় পর্যন্ত আনতে পারেন নাই, কিন্তু মানে নারী বিষয় সংস্কার কমিশন নিজেদেরকে আলোচনায় যাতে আনতে পারেন এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু বিষয়কে তারা সামনে নিয়ে এসেছেন বা সেটাকে নিয়ে আলাপ আলোচনাই বেশি হয়েছে। এটা উভয় পক্ষ থেকেই হয়েছে, যারা সমালোচনা করেছে এবং যারা রিপোর্ট পেশ করেছে উভয়ের পক্ষ থেকে হয়েছে। ইন টোটাল রিপোর্টের মধ্যে আমি বলবো যে বাংলাদেশের যারা সুবিধা পেয়েছেন এবং এলিট নারী গোষ্ঠীর একটা প্রতিনিধিত্ব ঘটেছে, যেটা বাংলাদেশের আপামর নারী মানে নারীদেরকে প্রতিনিধিত্ব করে না। বিশেষত আমি ওই নারীদেরকে মোস্ট এম্পাওয়ার্ড ধরতে চাই যারা সুযোগ থাকা সত্ত্বেও বীজকে সংরক্ষণ করেন বিভিন্ন এলাকায়। আপনারা হয়তো জানেন না যে ওই বীজটা বপন করলে তার ফলনটা বেশি হতো, কিন্তু সেটা না করে তারা ওই বীজটা সংরক্ষণ করছেন পরের জেনারেশনের জন্য। সেই নারীরা বেশি এম্পাওয়ার্ড, তাদের কথা ওই সংস্কার কমিশনের রিপোর্টে নাই। এবং এই যে বিভিন্ন ধরনের আমাদের ক্রিয়েটিভ নারীরা আছেন তাদের কথাটাও ওখানে নাই। এবং এইটা শেষ করেছি, আমার নারী বিষয় সংস্কার কমিশনে এর বাড়তি কিছু বলার নেই। এই রিপোর্টটা আরো ভালো হতে পারতো একই দিকে, এবং তাদেরকে নিয়ে যে সমালোচনা করা হয়েছে, যে ভঙ্গিতে করা হয়েছে, এটাকে কন্ডেম জানাতে হবে। থ্যাংক ইউ।